ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের কার্যক্রমের উপর নির্বাহী আদেশে তিনি যে স্থগিতাদেশ দিয়ে রেখেছিলেন সেটি প্রত্যাহার করে নিতে চাচ্ছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে নিজেই কিন্তু বিপদে পড়েন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকেই আন্তর্জাতিক মামলা দায়ের করছে। এদিকে ডক্টর ইউনূস এবার নিজের জালে নিজেই ফেঁসে গিয়েছেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে সকল নেতাকর্মীদের তুপের মুখে পড়েন। আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সবাই এখন তার বিরুদ্ধে অবস্থান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন জাতিসংঘে রয়েছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যে কোনো সময় আওয়ামী লীগ তাদের কার্যক্রম শুরু করতে পারে। কাল থেকে শুরু অক্টোবর মাসই হবে ইউনূস সরকারের শেষ সময়ের ঘণ্টা। এই অক্টোবর মাসই হবে ইউনূসের শেষ মাস যদি আওয়ামী লীগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সে প্রত্যাহার করে নেয়। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। কেউ কেউ অধ্যাপক ইউনূসকে 50 বছর ক্ষমতায় দেখতে চায়। দিনভর এমন বেশ কিছু শিরোনামের খবর আপনাদের চোখে পড়েছে। এই টোকাই সমন্বয়ক এনসিপির নেতারা 5 আগস্টের পরবর্তী সময় থেকে বলে আসছিল মুজিববাদ মুর্দাবাদ, বাংলাদেশের মধ্যে মুজিববাদের কবর রচনা করবে। তারা মুজিববাদের কবর রচনা করতে গিয়ে, আওয়ামী লীগের কবর রচনা করতে গিয়ে তারা তাদের নিজেদেরই কবর রচনা করে ফেলেছে। সেটা আমরা এখন ভালো করে সাধারণ জনগণ দেখতে পাচ্ছি। বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করল ওয়াশিংটন। অবাক হয়েছেন, অবাক হয়ে লাভ নাই। স্লোগান একটাই, হটাও ইউনূস বাঁচাও দেশ। দুদিন আগেও যারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করতো, তাকে 5 বছর ক্ষমতায় চাইতো, তাকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিত, প্রোটোকল দিত। বাংলাদেশের রাজনীতি যেন উত্তাল এক যুদ্ধক্ষেত্র। প্রতিনিয়ত নতুন নতুন অনেক ঘটনা ঘটতেছে এবং সেই ঘটনা থেকে ঝামেলা হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেন এবং সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে নিজেই এখন নিজের জালে ফেসেছেন। অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিচ্ছে এবং ডক্টর ইউনূসের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে। আপনারা তো এইটাই স্পষ্ট জানেন, ডক্টর ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং সেই যুক্তরাষ্ট্রের মধ্যে তার অনেক ক্ষতি হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই নিয়ে বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা যে শুরু হয়েছে, আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল করছে এবং তারা ক্ষমতা নিয়ে প্রতিশোধ নেওয়া শুরু করছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এই সংবাদপত্রটি আপনার খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে সবাইকে অবশ্যই যে মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনবেন এবং দেখবেন, কারণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক মামলা করলো আওয়ামী লীগ। শুধু আওয়ামী লীগ নয়, আপনার আমেরিকা থেকে ইভেন আপনার ফ্রান্স প্রবাসীরা অনেকেই আপনার ডক্টর ইউনূসের এগেনস্টে মামলা দায়ের করছে। এর ভিতরে আপনার অন্যতম হচ্ছে আপনার ডক্টর মুফাজ্জল ইসলাম স্যার, উনি করেছে। এর ভিতরে আপনার নিজুম মজুমদার আছে, আরো অনেকেই। কিন্তু কেন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা থেকে আরো ট্রাম্পের ছবি নিয়ে যেই আপনার প্রতারণা বাংলাদেশের জাতির সাথে, ইভেন বাংলাদেশের 18 কোটি মানুষকে যেভাবে উনি জাতিসংঘ আপনার কাছে আসলে অপমান অবধারিত করেছে, এটা আসলে বাংলাদেশীদের জন্য সবচেয়ে বড় একটি আপনার পাওয়া আমি বলে মনে করি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এখন এই পাওয়াকে কেন্দ্র করেই আপনার এক পক্ষ বলতেছে যে ঘটাই দিছে, এদিকে ব্রাইডেন সরকার দিয়ে শেখ হাসিনা সরকারের পতন, উল্টো দিকে আপনার কি বলে ট্রাম্পের সাথে সমঝোতা হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের, যেখানে আওয়ামী লীগ তারা ভেবেই নিয়েছিল যে ট্রাম্প কার্ড দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে পুনরায় রাজনীতির মাঠে প্রতিষ্ঠিত হবে। ঠিক সেই জায়গাটাকেই নাকি আপনার পুরো উল্টে দিছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এটাকে কেন্দ্র করেই আপনার ট্রাম্পের সাথে ছবির এই রসিকতা। আমি কেন বললাম রসিকতা? কারণ ভাই, এটি রসিকতা ছাড়া আর কিছুই না। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। কেউ কেউ অধ্যাপক ইউনূসকে 50 বছর ক্ষমতায় দেখতে চায়। দিনভর এমন বেশ কিছু শিরোনামের খবর আপনাদের চোখে পড়েছে। জিটিও সাংবাদিক মেহেদী হাসানকে নিউ ইয়র্কে বসে দেওয়া অধ্যাপক ইউনূসের একটি সাক্ষাৎকারের বরাতে এসব খবর প্রকাশিত হয়েছে। তবে সেই সাক্ষাৎকারটির পুরো ভার্সনে আরো চমকপ্রদ তথ্য আছে, যেগুলো শুনলে আপনার মধ্যে নতুন চিন্তার উদ্রেক হতে পারে। সেই সাক্ষাৎকারটির পুরো ভার্সন শুনতে পারবেন মেহেদী আনফিল্টার্ড নামে পডকাস্টটিতে, যার জন্য আপনাকে জিটিও সাবস্ক্রাইব করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে ছাপা হওয়া তথ্যগুলো মূলত এর প্রিভিউ ভার্সনের অনুবাদ। আমরা পুরো অডিওটি হাতে পেয়েছি। এই সাক্ষাৎকারটিতে শুধু নির্বাচন বা শেখ হাসিনা কিংবা
আওয়ামী লীগকে নয় আরো অনেক বিষয়ে কথা বলেছেন সাংবাদিক মেহেদী হাসান। যেমন কতদিন ক্ষমতায় থাকবেন অধ্যাপক ইউনূস, ভারত বিরোধী মনোভাব, সেনাপ্রধান ও কিংস পার্টি এনসিপি, সংখ্যালঘু নির্যাতন, এমন অনেক বিষয়ে বেশ কাঠখোট্টা প্রশ্ন করেছেন সাংবাদিক মেহেদী হাসান। আমাদের বিশ্লেষণ হলো অধ্যাপক ইউনূস তার জবাবে বেশ কয়েকটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য হাজির করেছেন। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না তার দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের উপর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বললেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো স্বীকারই করতে রাজি নন শান্তিতে নোবেল বিজয়ী। করিডোর নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ঠিক নয় দাবি করেছেন। বলেছেন, নির্বাচন সেনাপ্রধানের উদ্বেগের বিষয় নয়, বরাবরের মতো অনেক অভিযোগকে তিনি ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। তবে আমাদের বিশ্লেষণে অধ্যাপক ইউনূসের প্রায় ৩৫ মিনিটের এই সাক্ষাৎকারে ৩টি বিষয়ে তার বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। প্রথমত, শেখ হাসিনা ফিরতে পারেন আর তার ফেরার ক্ষেত্রে বাহ্যিক কিছু শক্তি সাহায্য করবে, এমন আতঙ্কে সব সময় চিন্তায় থাকেন অধ্যাপক ইউনূস ও তার সরকার। দ্বিতীয়ত, তার বহুল কাঙ্ক্ষিত এনসিপিকে নিয়ে তিনি এখন আর কথা বলতে চান না। যে দলটি গঠনের জন্য তিনি নিজেই ছাত্রদের পরামর্শ দিয়েছেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই দল ও দলটির ভবিষ্যৎ নিয়ে মাথা ব্যথা নেই অধ্যাপক ইউনূসের। তৃতীয়ত, অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বারবার বললেও তিনি স্পষ্ট করেছেন ফেব্রুয়ারি নয়, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তিনি ক্ষমতায় থাকছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। সাক্ষাৎকারের শুরুতে উপস্থাপক অধ্যাপক ইউনূসের কাছে সেই দিনটির কথা জানতে চান, যেদিন মানে গত বছরের 5ই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে চলে যান। তখন অধ্যাপক ইউনূসের প্রতিক্রিয়া কেমন ছিল তা জানতে চান উপস্থাপক। জিজ্ঞেস করেন, ভয়, আশা, ধাক্কা না উত্তেজনা কোনটি তিনি অনুভব করেছিলেন? ডক্টর ইউনূস জানালেন উত্তেজনাই অনুভব করেছিলেন, কারণ তার কাছে এটি ছিল চমৎকার খবর। অধ্যাপক ইউনূস দাবি করেন এটি ছিল অপ্রত্যাশিত খবর। শেখ হাসিনার পতনের আগে কি ঘটেছিল সেসব কিছুই তিনি জানতেন না। উপস্থাপক যখন জিজ্ঞাসা করেন, আপনি একজন অরাজনীতিবিদ, একজন অর্থনীতিবিদ, যিনি তার 80-এর কোঠায়, কেন ছাত্ররা আপনাকে এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছিল? সে প্রশ্নের উত্তরের এক পর্যায়ে তিনি দাবি করেন ছাত্রদের সাথে আগে তার কোনো কথোপকথন হয়নি, বরং শেখ হাসিনা চলে যাওয়ার পর 3 দিন ধরে 3 দফা আলোচনার পর তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য থেকে আমরা ভিন্ন তথ্য পাই। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে গত 19 সেপ্টেম্বর নাহিদ ইসলাম আদালতকে জানিয়েছিলেন, গত বছরের 4 আগস্ট নতুন সরকার গঠনের বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করা হয়েছিল। নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, আর শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন 5ই আগস্ট। দর্শক, অধ্যাপক ইউনূস বিদেশি কোনো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, আর সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারত নিয়ে প্রশ্ন করা হয়নি এমন ঘটনা বিরল। সাংবাদিক মেহেদী হাসানও এই 3টি বিষয়ে প্রশ্ন করেছেন। অধ্যাপক ইউনূস মনে করেন না ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন। বলেছেন, যদি তাদের নিজেদের উপর ছেড়ে দেওয়া হয়, যদি তারা স্বাধীনভাবে পছন্দ করতে পারে, তবে সম্ভবত তারা তাকে রেখে দিবে। যদি এমন কোনো আইনি বাধ্যবাধকতার পরিস্থিতি তৈরি হয় যেটা ভারত এড়াতে পারবে না, তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে এরপরে তিনি ভারতের উদ্দেশ্যে মিসাইল ছুড়েছেন। বলেছেন, সম্ভবত ভারত আশা করছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং একজন বিজয়ী নেতা হিসেবে পূর্ণ মহিমায় ফিরবেন। এই প্রসঙ্গে উপস্থাপক নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টের কথা তুলে ধরেন, যেখানে বলা হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল মিটিং করছেন। দর্শক, আওয়ামী লীগ নিয়ে গতকালকে সিলেটে একটা মজার ঘটনা ঘটেছে এবং চাঞ্চল্যকর ঘটনাই বলা যেতে পারে। কাণ্ডটা ঘটিয়েছে পুলিশ। কাণ্ডটা আওয়ামী লীগকে কেন্দ্র করে ঘটানো হয়েছে বলেই হয়তো মানবাধিকারের প্রশ্ন আসবে না, তবে অন্য যে কোনো ক্ষেত্রে যদি এই কাণ্ড পুলিশ ঘটাতো তাহলে মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়ে তোলপাড় অবস্থা তৈরি করতো কিনা সেই হিসাব নিকাশ করা যেতেই পারে। আজব একটা মানে সিদ্ধান্ত নিয়েছিল সিলেট পুলিশ, এবং সেই সিদ্ধান্তে তারা যা বলতে চেষ্টা করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি, এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আদৌ ঘটতে পারে কিনা, পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা, মানে কোনো দলকে দমন করার জন্য গণহারে বাংলাদেশের সব মানুষের উপরে এক ধরনের নিপীড়ন চালানো
চালানোর চেষ্টা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে কিনা সেই প্রশ্নটা উঠেছে। কি ঘটলো সিলেটে, কি সেই চাঞ্চল্যকর খবর একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক বলছিলাম আওয়ামী লীগ নিয়ে সিলেটে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চ্যানেল 24 এই খবরটা দিচ্ছে, সব গণমাধ্যমে এই খবরটা আসেনি। তারা তাদের শিরোনামে যেটা বলছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এসএমপি কমিশনারের দেয়া নির্দেশনা ভাইরাল। অর্থাৎ সিলেট মেট্রোপলিটন কমিশনার, সেই সিলেট মেট্রোপলিটন কমিশনার, পুলিশ কমিশনার, তার দেয়া একটা নির্দেশনা ভাইরাল হয়ে গেছে, একটা কাগজ ফাঁস হয়ে গেছে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওটা চূড়ান্ত ফয়সালা না, ওটা রাপ ছিল, রাপটা কেউ না কেউ এটা ফাঁস করে দিয়েছে। রাপ ছিল সেটাই যে সিদ্ধান্ত, মানে যদি রাপ মেনে নেওয়া যায় যে রাপ, কিন্তু সেটাই যে সিদ্ধান্ত সেটাও আবার পুলিশ পরোক্ষভাবে স্বীকারও করেছে। কি সিদ্ধান্ত নিয়েছিল তারা? খবরে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটা নির্দেশনা নিয়ে জেলা জুড়ে চলছে তোলপাড় আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ কমিশনারের স্বাক্ষরযুক্ত একটি অফিস আদেশে দেখা যায়, যেখানে পুলিশ কমিশনারের স্বাক্ষর আছে সেটাকে পুলিশ বলছে যে এটা রাপ, এটা ড্রাফট, এটা ফাইনাল না। সেখানে দেখা যায়, আদেশে দেখা যায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারে এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। মানে আওয়ামী লীগ যারা করে তারা দোষী হোক, নির্দোষ হোক, ভালো মানুষ হোক, সাদাসিধে মানুষ হোক, সাধারণ মানুষ হোক, সাধারণ ভোটার হোক, যার গায়ে সামান্যতম আওয়ামী লীগের গন্ধ আছে সে যেন প্রকাশ্যে থাকতে না পারে। অর্থাৎ ভিটেমাটি উচ্ছেদ করে দাও, সে যেন বাড়িতে থাকতে না পারে, প্রকাশ্যে বাজারে থাকতে না পারে, কোথাও থাকতে না পারে। এরকম সিদ্ধান্ত কি পুলিশ নিতে পারে? এরকম আদেশ কি পুলিশ জারি করতে পারে? এই অতি উৎসাহী সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আদতে বাংলাদেশ সরকারকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান? নাকি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত? নাকি এটা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিজের দাম কিংবা নিজের চাকরিতে নিজের এক ধরনের অবস্থান সরকারকে জানান দেয়া যে দেখেন আমি আপনার হয়ে কীরকম যুদ্ধ করছি আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই ব্যাপারটা প্রমাণ করার জন্যই তিনি এই কাজ করলেন কিনা। এদিকে ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন এই নির্দেশনা ড্রাফট কপি ছিল। ড্রাফট কপিতে আপনি সিগনেচার করলেন কেন? এই টোকাই সমন্বয়ক এনসিপির নেতারা 5 আগস্টের পরবর্তী সময় থেকে বলে আসছিল মুজিববাদ মুর্দাবাদ, বাংলাদেশের মধ্যে মুজিববাদের কবর রচনা করবে। তারা মুজিববাদের কবর রচনা করতে গিয়ে, আওয়ামী লীগের কবর রচনা করতে গিয়ে ঘুমের মধ্যে বলেন আর জেগে জেগে বলেন তারা তাদের নিজেদেরই কবর রচনা করে ফেলেছে। সেটা আমরা এখন ভালো করে সাধারণ জনগণ দেখতে পাচ্ছি। তারা বিএনপির সাথে আসন ভাগাভাগি করতে যায়, সেখানে খালি থালা ধরিয়ে দিয়েছে ভিক্ষুকের মতো এই এনসিপি নেতাদেরকে। জামাতে দেদারসে তাদেরকে সহবাস করছে 8 মাস, ভালোভাবে ব্যবহার করছে। ব্যবহার করার পর এখন ডাস্টবিনে ছুঁড়ে মারছে। জামাতও একটা আসন দেওয়ার জন্য রাজি না, অন্যান্য দলও তাদেরকে সুযোগ দিতে রাজি না। মাঝখান দিয়ে কথা উঠেছিল গণ অধিকার পরিষদ আর তারা মিলে একটা দল করবে, সেখানেও গণ অধিকার পরিষদ তাদের সাথে এখন দল করার জন্য রাজি না। তারা এখন কি হচ্ছে, তারা এখন সকল জায়গা থেকে কিক খাচ্ছে। তাদের এই হচ্ছে যে পরিস্থিতি, তারা এখন চাপাবাজি বন্ধ হয়ে গিয়েছে। আবার মাঝে মধ্যে 2 দিন পরে এসে মিডিয়াতে চাপাবাজিও করে। মানে তাদের কখন কি করবে, কখন কি বলবে সেটাও তাদের এখন মাথায় আসা বন্ধ হয়ে গিয়েছে। কেন বন্ধ হয়ে গিয়েছে? কারণ তারা অকালে পেকে গিয়েছিল, আবার অকালেই তারা ঝরে পড়ে গিয়েছে। এখন তাদেরকে নিয়ে সুন্দর মতো আদর করে কেউ খাবে সেটারও কিন্তু অবস্থা বাংলাদেশে এখন নাই। তারা এখন খুঁজতেছে কি শাপলা প্রতীক লাগবে। নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিবে না বলেছে, সেই কারণে তাদের মাথা পাগল হয়ে গিয়েছে। তারা বলছে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কি করে হয় তারা দেখবে। আরে বেটা, তোদেরকে বেটা নির্বাচনে যে তোরা আসবি, তোদেরকে নিবন্ধনই তো এখন তোরা পাস নাই। তোদেরকে যদি নিবন্ধন নির্বাচন কমিশন না দেয় তো তোরা নির্বাচন আসবি কেমনে? নির্বাচন তো পরে হয় না হয় সেটা অন্য হিসাব। তোদেরকে কি প্রতীক দিতে হবে জানো? তোদেরকে ছাগল প্রতীক দিতে হবে। তোরা ছাগল মার্কায় সবাই নির্বাচন করবি প্রত্যেকটা আসনের মধ্যে। তো ছাগল মার্কা প্রতীক দেওয়ার কারণ হচ্ছে তোরা আসলে হচ্ছে বড় ছাগল। তোদেরকে সকলে সহবাস করে আর ডাস্টবিনে ফেলে, আর তোরা আবার মিডিয়াতে এসে গালবাজি করস। আরে বেটা, তোরা মেম্বার ইলেকশন করে আগে একবার ট্রাই করতি, স্থানীয় ইলেকশন দিয়ে, যে তোরা মেম্বার হতে পারস কিনা। মেম্বার হওয়ার পর চিন্তা ভাবনা করতি যে তোরা এমপিতে নমিনেশনে দাঁড়াবি। আরে বেটা, তোরা এমপিতে দাঁড়ালে তো তোরা তোদের ঘরের ভোট গুলো পাবি না। তোর ভোটটা পাবি, তোর বাপমা দিবে, আর আশেপাশে কেউ দিলে হয়তো 10-12টা ভোট পাবি। আর তোরা এমপি ইলেকশন করবি। আরেক বলদে ডারবি নাসির কয় যে তারা নাকি 150 আসন পেয়ে যাবে, বিএনপি 50 আসন পাবে আর অন্যান্য দল 100 আসন। এই হচ্ছে যে তোদের পাগলামির ফসল। তোদেরকে ছাগল মার্কা প্রতীক দেওয়া ছাড়ার উপায় কি? তোরা তো আসলেই ছাগল। যেখানে মেম্বার হতে পারবে না সেখানে 150 আসনে চিন্তা করস। আর এনসিপি দলটা গঠন হওয়ার পর কিছু চাপাবাজ তখন বলা শুরু করে দিয়েছিল আমাদের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। কোন দেশের প্রধানমন্ত্রী হবি? ভ্যাটিকান সিটির, পৃথিবীর সবচেয়ে ছোট দেশের প্রধানমন্ত্রী? নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা বলছস? নাকি তোর ইউনিয়নের প্রধানমন্ত্রী হবি তুই?
সেটা তো আমরা বুঝতে পারিনি এখনো 1 বছর পেরিয়ে যাওয়ার পর। তো তোদের যে অপমৃত্যু হয়ে গিয়েছে সেটা আমরা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছি। একে অপমৃত্যু হওয়ার মেইন কারণ হচ্ছে এই সকল মুজিববাদ মুদ্রাবাদ বলার কারণে, আওয়ামী লীগের কবর রচনা করবি সেই কারণে, এগুলো বলার কারণে জনগণ তোদেরকে প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে তোরা দুর্নীতি, অনিয়ম, কমিশন বাণিজ্যের সাথে জড়িত হয়ে গিয়েছে একেবারে ওতপ্রোতভাবে, এবং মব যে সংস্কৃতি তোরা তৈরি করেছে সারা বাংলাদেশে, ওইখান থেকে জনগণ আরো বেশি তোদের প্রতি প্যাডাপ হয়ে গিয়েছে। এখন তোদেরটাকে গার্মেন্টস। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? এখানে যে রাজনৈতিক বিভিন্ন আলোচনা হয় বা ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।